প্রিয় এসএসসি ২৭ এবং ২৮ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা আজকে রসায়নের চ্যাপ্টার 3 থেকে একটা টপিক আজকে কনসেপ্ট ক্লিয়ার করব। সেই টপিকটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণুর মডেল। এই মডেলটা সম্বন্ধে জানবো এবং এই মডেলটার কি কি সীমাবদ্ধতা আছে সেগুলো সম্বন্ধে আমরা একটু আজকে বিস্তারিত জানবো। তো আসো আমরা শুরু করছি। তো তোমরা ভালো করে ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা। আমরা হুবহু বই থেকে নিচ্ছি। আমরা কোনো বাড়তি আমরা নিজেরা কোনো নোট বানাইনি বা কোনো কনটেন্ট বানাইনি। কেন হুবহু বই থেকে পড়াচ্ছি এটার মেইন কারণ হচ্ছে যে তোমরা অনেকে বিভিন্ন কনটেন্ট খুঁজো বা শর্ট সাজেশন খুঁজো বা বিভিন্ন শর্টকাট খুঁজো। আসলে মেইনলি এইসব শর্টকাট দিয়ে কিছু হয় না। তোমাকে যদি ভালো করে তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও তোমাকে অবশ্যই বইকে মেইন ফোকাসে রাখতে হবে। অর্থাৎ বইটাকে তোমাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। অর্থাৎ বইয়ের প্রত্যেকটা জিনিস ভালোভাবে পড়তে হবে। শর্টকাট খুঁজে লাভ নাই। তুমি যদি বই পড়ো তাহলে শর্টকাট এমনি অটোমেটিক তোমার মাথার মধ্যে চলে আসবে। তো আমরা এই কারণে বইয়ের বিষয়গুলো কি, কি বলছে এগুলো সবকিছু ভালোভাবে দেখার চেষ্টা করি। আচ্ছা, আমি আরেকটু জুম করছি। রাদারফোর্ডের পরমাণু মডেল। পরমাণু সম্বন্ধে আমাদের ২ টা মডেল খুবই জনপ্রিয়। সেটা হচ্ছে যে আমাদের বইতে ২ টা মডেল কথা বলা আছে। একটা হচ্ছে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল, আরেকটা হচ্ছে আমাদের বোরের পরমাণু মডেল। তো ১৯০০ সালটা হচ্ছে ১৯১১ সাল। ১৯১১ সালে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু গঠন সম্পর্কে একটা মডেল প্রদান করছে। মডেল মানে হচ্ছে যে এটা কিরকম হবে? মডেল মানে একটা নকশা টাইপ। আমরা ঘরবাড়ি বানানোর আগে একটা মডেল বানাই। যেকোনো কিছু একটা বানানোর আগে মডেল। তো এই পরমাণুটার গঠনটা কিরকম হবে সেটাকে নিয়ে উনি একটা মডেল তৈরি করছে। তো ফার্স্ট এ উনি এই মডেলে বলছে যে প্রত্যেকটা পরমাণুর একটা কি থাকবে? উনি বলছে যে প্রত্যেকটা পরমাণুর একটা কেন্দ্র থাকবে, কেন্দ্র। সেন্টার থাকবে। মেইন যে এটা মনে করো এটা একটা বৃত্ত, এই বৃত্তের একটা কি থাকে? সেন্টার থাকে। তো এরকম পরমাণুর একটা প্রত্যেকটা পরমাণুর একটা নির্দিষ্ট কি থাকবে? সেন্টার থাকবে। ওই কেন্দ্রটার নাম হচ্ছে কি? নিউক্লিয়াস। ঠিক আছে? তো নিউক্লিয়াসের ভিতরে আবার কি থাকবে? এই যে নিউক্লিয়াস যেটা, সে নিউক্লিয়াসের ভেতরে থাকবে প্রোটন। নিউক্লিয়াসের ভেতরে প্রোটন থাকবে আর বাইরে ভিতরে প্রোটন বাইরে এবং প্রোটন এবং নিউট্রন থাকবে ভিতরে। আর নিউক্লিয়াসের বাইরে থাকবে ইলেকট্রন, জাস্ট ইলেকট্রন থাকবে বাইরে। তাহলে ভিতরে থাকবে প্রোটন আর নিউট্রন আর বাইরে থাকবে ইলেকট্রন। তো যেহেতু বলছে যে আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভরটা শূন্য ধরা হয়। আপেক্ষিকভাবে বলতে কি এটা হচ্ছে যে কনসিডার করা হয় আরকি যে এটার ভর হচ্ছে শূন্য। তো কাজেই নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত প্রোটন ও নিউট্রনের ভরই হচ্ছে পরমাণু ভর হিসেবে বিবেচনা করা হয়। তাহলে যেহেতু বাইরের নিউক্লিয়াসের বাইরে থাকে ইলেকট্রনের ভরটা শূন্য, তাহলে এটার ভরটা হচ্ছে মেইনলি প্রোটন আর নিউট্রনের যে ভর সেটাকে বিবেচনা করা হয়। তো পরীক্ষাতে যখন তোমাকে বলা হয় যে রাদারফোর্ডের পরমাণু মডেলটা সম্বন্ধে কি করে বর্ণনা দাও, তো তখন তোমাকে এইভাবে করে লিখতে হবে। আর এই যে যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রন ভর শূন্য ধরা হয়, এই জিনিসটা যদি লেখো তাহলে আরো বেশি ভালো। ঠিক আছে? তো বুঝে, বুঝে পড়তে হবে। ফার্স্ট অফ অল কথা কি বলছে এখানে? বলছে একটা কেন্দ্র আছে। কেন্দ্রের নাম নিউক্লিয়াস। ওই নিউক্লিয়াসের মধ্যে ভিতরে থাকে প্রোটন, নিউট্রন আর বাইরে থাকে ইলেকট্রন। ঠিক আছে? এবার ২ নাম্বারে আসি। বলছে নিউক্লিয়াসটা অত্যন্ত কি হবে? ক্ষুদ্র। নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র হয়। যে সেন্টার যেটা এটা খুব ক্ষুদ্র হবে এবং নিউক্লিয়াসের বাইরে এবং পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গাটা হচ্ছে ফাঁকা। এই কথাটা উনি বলছে। এখানে না বুঝার মতো কিছু নেই। আচ্ছা, এরপর ৩ নাম্বারে উনি বলছে কি? সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহ নক্ষত্রগুলো ঘুরে তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো কি করে ঘুরতে থাকে। কোন পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে ঠিক একই পরমাণুর ইলেকট্রন থাকে। আচ্ছা, এই কথাটা দ্বারা উনি বুঝেছে যে সৌরজগতে সূর্যকে আমাদের যে প্ল্যানেটটা, এই প্ল্যানেটের যে সূর্য, এই সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলো চারপাশে প্রতিনিধিত্ব করতে থাকে। উনি বলতে চাচ্ছে যে আমাদের যে নিউক্লিয়াসে আছে, ওই নিউক্লিয়াসের চারপাশে এরকম বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন গুলো কি করছে? ঘুরছে। উনি এটা বুঝাতে চাচ্ছে। আচ্ছা, এরপরে উনি বলছে যে কোন পরমাণু নিউক্লিয়াসে যে কয়টা প্রোটন থাকবে অর্থাৎ ভিতরে যতগুলো প্রোটন থাকবে বাইরেও ঠিক ততগুলো কি থাকবে? সমান সংখ্যক ইলেকট্রন থাকবে। তো যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরের সমান এবং বিপরীত। ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ আর প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ যুক্ত। ঠিক আছে? তাই পরমাণুর সামগ্রিক চার্জ অর্থাৎ পরমাণুর সামগ্রিক চার্জটাকে শূন্য ধরা হয়। কেননা প্লাসে মাইনাসে মিলে কি হয়ে যায়? আলটিমেটলি 0 হয়।
এরপরে ৪ নাম্বার পয়েন্ট উনি বলছে ধনাত্মক চার্জ বাই নিউক্লিয়াসে ক্ষতি। ধনাত্মক চার্জ বাই মানে কি ওই নিউক্লিয়াসের চার্জ হচ্ছে ধনাত্মক। আর ঋণাত্মক চার্জ বাই ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। কেন আকর্ষণ অনুভব করবে? আমরা স্থিরবৈদ্যুতিক ফিজিক্সের স্থিরবৈদ্যুতিকে পড়ছি যে যে বিপরীতধর্মী আধানসমূহ অর্থাৎ প্লাস আর মাইনাস পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। আর সমধর্মী চার্জ সমূহ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। ঠিক আছে? এই কারণে বলছে ধনাত্মক চার্জ বাই নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জ বাই ইলেকট্রন একটা আকর্ষণ বল। এই আকর্ষণটা কেন্দ্রমুখী হবে। তাহলে এই যে আকর্ষণটা এটা কেন্দ্রমুখী। এবং এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেরকম সূর্যের চারিদিকে ঘুরে ইলেকট্রন সেরকম নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে। তাহলে উনি যে বলছে যে সৌরজগতের চারিদিকে যেমন ঘুরে গ্রহগুলা এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে সেরকম ইলেকট্রন গুলা ঘুরে। উনি এটা রেফারেন্স হিসেবে এরকম একটা ব্যাখ্যা দিচ্ছে যে যেহেতু ধনাত্মক চার্জ বাই নিউক্লিয়াস আর ঋণাত্মক চার্জ বাই ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে, এই আকর্ষণ বলটা কেন্দ্রমুখী। এই কেন্দ্রমুখী বলের কারণে চারপাশের যে নিউক্লিয়াসে ইলেকট্রন গুলো চারপাশে নিউক্লিয়াসের চারপাশে কি করে? ঘুরতে থাকে। এতটুকুই ওনার মডেলের বর্ণনা হচ্ছে এতটুকুই। তো এরপরে এখানে কিছু কথা লিখছে, সেটা হচ্ছে যে সর্বপ্রথম উনি নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দিয়েছেন। এটা এমসিকিউ তে আসবে যে কোন বিজ্ঞানী সর্বপ্রথম নিউক্লিয়াস সম্বন্ধে ধারণা দেন? সেটা হচ্ছে কি রাদারফোর্ড। এবং এই মডেলটাকে বলা হয় নিউক্লিয়ার মডেল। আরেকটা নাম আছে এটার একটা নাম হচ্ছে নিউক্লিয়ার মডেল। ঠিক আছে? আচ্ছা, আমরা এই মডেলটার কিছু সীমাবদ্ধতা দেখি। এই মডেলে উনি কি ব্যাখ্যা করতে পারেন নাই? কিছু তো সীমাবদ্ধতা রয়ে গেছে। সীমাবদ্ধতা গুলো কি আমরা একটু দেখি। আচ্ছা, উনি বলছে যে আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, আমরা ওনার কথাতে আসি। তাহলে উনি বলছে যে এই মডেলে আমরা সীমাবদ্ধতার ক্ষেত্রে ১ম যে পয়েন্টটা দেখতে পাচ্ছি, এই পয়েন্ট গুলো আসে পরীক্ষার মধ্যে। যে রাদারফোর্ড এর পরমাণু মডেলের সীমাবদ্ধ জিনিসটা কি? তো বলছে এই মডেলে ইলেকট্রন ও কক্ষপথের আকার এবং আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দেয় না। এমনি বলছে যে ইলেকট্রনটা কেন নিউক্লিয়াস থাকে, উম চারিদিকে ইলেকট্রন গুলো ঘুরে, কিন্তু উনি কোনো আকার সম্বন্ধে ধারণা দিতে পারে নাই। বা এটার ব্যাসার্ধ কিরকম হবে, আকৃতি কিরকম হবে সেটার কোনো ধারণা তিনি দিতে পারেননি। এটা হচ্ছে ফার্স্ট সীমাবদ্ধতা। এরপরে উনি বলছে যে কি সৌরজগতে সূর্য যেমন সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরে, তেমনি হচ্ছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমান করে। কিন্তু এখানে কথা হচ্ছে যে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন আর প্রোটনের মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ আছে। কিন্তু সৌরজগতের গ্রহগুলোর মধ্যে কি নাই? কোনো ধনাত্মক ঋণাত্মক চার্জ নেই। তাহলে একটা জিনিসের চার্জ নেই, একটা জিনিসের চার্জ আছে। তাহলে চার্জহীন আরেকটা চার্জ যুক্ত এদের সাথে তুলনা করাটা কি হয় নাই? সঠিক হয় নাই। এটা একটা মানে লজিক্যাল না। এটা তুলনা করাটা পুরোপুরি একটা সঠিক না। এরপর ৩ নাম্বারে বলছে কি একের অধিক বিশিষ্ট ইলেকট্রন পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াস চারিদিকে পরিবহন করে তার ধারণা এখানে দেওয়া হয়নি। রাদারফোর্ড যে মডেলটা দিছে, এই রাদারফোর্ড এর মডেলটাতে এক পরমাণু বিশিষ্ট অর্থাৎ যার ইলেকট্রন সংখ্যা হচ্ছে ১, তার সেই সব ইলেকট্রন সমূহ সম্বন্ধে এটা ধারণা দেওয়া হয়েছে। অর্থাৎ তিনি একটা ইলেকট্রন কিভাবে থাকবে সেটা সম্বন্ধে উনি ধারণা দিয়েছে। কিন্তু যদি ১ এর অধিক হয়, আমাদের ১১৮ টা মূল আছে। তো ১১৮ টা মূল কিভাবে এদের কাঠামোটা বা মডেলটা কিরকম হবে উনি ওরকম কোনো ধারণা দিতে পারেন না। উনি শুধু হাইড্রোজেন পরমাণু সম্বন্ধে ধারণা দিতে পারছে। কারণ হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত? ১। তাহলে ১ এর অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রন গুলো কিভাবে নিউক্লিয়াসের চারিদিকে পরিবহন করবে তার সম্বন্ধে কোনো ধারণা দিতে পারে নাই। এরপরে বলছে যে ৪ নাম্বারে ম্যাক্সওয়েল নামে একজন বিজ্ঞানী আছে। উনি বলছে যে উনার একটা তত্ত্ব আছে। উনি বলছে যে ইলেকট্রন এর নিউক্লিয়াস কে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত কি করবে? শক্তি হারাতে থাকবে। শক্তি তো অবশ্যই হারাবে। একটা কিছু যদি কোনো কিছু চারিদিকে ঘুরবে তাহলে সেখানে শক্তি লস হবে। তো বলছে ক্ষমতা শক্তি হারাতে থাকবে। ফলে ইলেকট্রনের ঘূর্ণনের পথ ছোট হতে থাকবে। তো একটা সময় যখন ঘুরতে এরকম দেখো, ঘুরতে থাকবে একটা সময় কি হবে? তার শক্তিটা কি হবে? হ্রাস হবে। ফলে ইলেকট্রন ঘূর্ণনের পথ ছোট হতে থাকবে এবং একসময় ইলেকট্রন নিউক্লিয়াসে কি হবে? পতিত হবে। অর্থাৎ পরমাণু অস্তিত্ব বিলুপ্ত হবে। কিন্তু বাস্তবে সেটা ঘটে না। অর্থাৎ ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের পরমাণু মডেলটা কি নয়? সঠিক নয়। তাহলে ম্যাক্সওয়েল বোঝাতে চাচ্ছে যে একটা জিনিস যদি কোনো কিছু চারিদিকে ঘুরতে থাকে
যদি এরকম যদি ঘুরতে থাকে ক্রমাগত, ঘুরতে থাকলে একটা সময় তাদের শক্তি হারাবে। শক্তি হারাতে, হারাতে তাদের সেখানে কি হবে, একটা ক্রমাগত শক্তি হারাতে থাকলে কি হবে? একটা পথ যে গুণনের যে পথটা এটা আস্তে, আস্তে ছোট হয়ে যাবে। তো ছোট হয়ে গেলে একটা সময় ইলেকট্রনটা যখন এই অবস্থান ছিল, তখন সেটা চলে আসবে কোথায়? সেন্টারে চলে আসবে। তো সেন্টারে চলে আসলে পরমাণুতে আর ইলেকট্রন কোনো অস্তিত্বই থাকবে না। তাহলে সেই হিসেবে চিন্তা করলে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে আদায় পরমাণু মডেলটা কি নয়? সঠিক নয়। তাহলে এগুলো ছিল তার হচ্ছে মডেলের এই সীমাবদ্ধতা। তো আমরা আজকে রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা এবং রাদারফোর্ডের মডেলের বর্ণনা সম্বন্ধে জেনেছি। তো তোমরা ভালো করে এখান থেকে পড়বা। এই এখান থেকে কোশ্চেন হয়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এতটুকুই রাখলাম।